আমরা আলোচনা করব সি স্টুপস টু কনকোয়ার এর 20 এমসিকিউজ নিয়ে, যেগুলো বাছাই করা এমসিকিউ এবং তোমাদের এসএলএসটি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তোমরা তোমাদের যে প্রিপারেশন সেটা যাচাই করতে পারবে। তো চলো এমসিকিউ গুলো আমরা দেখে নিই। অলিভার গোল্ডস্মিথ অলিভার গোল্ডস্মিথ ছিলেন একজন, এখানে অপশনগুলো আছে কি দেখো, আমেরিকান, ব্রিটিশ, কানাডিয়ান, আইরিশ। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? অলিভার গোল্ডস্মিথ ছিলেন একজন আইরিশ পার্সন, তাহলে তার ন্যাশনালিটি ছিল আইরিশ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তারপরের কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নভেল রিটেন বাই অলিভার গোল্ডস্মিথ। এই যে নিচে অপশনগুলো আছে এইগুলোর মধ্যে অলিভার গোল্ডস্মিথের লেখা নভেল কোনটি? এইখানে দেখে নিই অপশনগুলো। দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, অপশন বি দ্য ট্রাভেলার, অপশন সি দ্য ভাইকার অফ ওয়েকফিল্ড, অপশন ডি টেলস অফ দ্য সাইলেন্ট রিভার। এই যে চারটে অপশন আছে এখানে দেখো, প্রথম তিনটেই কিন্তু অলিভার গোল্ডস্মিথ লিখেছেন, কিন্তু তার যে নভেল, সেই নভেলটার নাম হচ্ছে দ্য ভাইকার অফ দ্য ওয়েকফিল্ড, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক আনসার। তারপরে দেখো, which of the following elements cannot be seen in She Stoops to Conquer? She Stoops to Conquer যে ড্রামা, এই ড্রামাতে এই যে নিচে অপশন গুলো আছে এর মধ্যে কোন এলিমেন্টটা দেখা যায় না? আমরা কি কি অপশন আছে দেখে নিই। প্রথমে বলছে absence of satire on human weaknesses and follies। হিউম্যান বিং বা মানুষের যে ভুল ভ্রান্তি এবং দুর্বলতা, এই দুর্বলতাই যে হাসি, দুর্বলতার জন্য সেটাকে স্যাটায়ার করা, এটার অনুপস্থিতি। কান্ট্রি সেটিং একটা গ্রাম্য সেটিং। ট্রিক্স, অনেক ট্রিক্স আছে এরকম বিষয়টা বলছে। আর বলছে ফিউশন অফ কমেডি অফ ম্যানার অ্যান্ড রোমান্টিক কমেডি এবং কমেডি অফ ম্যানারের একটা মিশ্রণ। এই চারটে অপশনের কথা এখানে বলছে। এই চারটে অপশনের মধ্যে কোনটা দেখা যায় না তাই বলছে। তাহলে এই যে প্রথম অপশনটা আছে দেখো, বলছে অ্যাবসেন্স অফ স্যাটায়ার অন হিউম্যান উইকনেসেস অ্যান্ড ফলিজ। এই যে স্যাটায়ার তো করা হয়েছে, একটা যখন অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি লেখা হয় সেখানে যে ক্যারেক্টার গুলো থাকে তাদের যে ভুল ভ্রান্তি এইগুলো প্রকাশ করার মাধ্যমে কিন্তু একটা হাসির উদ্বেগ ঘটানো হয়। তো সেটা আমাদের সি স্টুপস টু কনকোয়ারে প্রেজেন্ট আছে, কিন্তু এখানে বলছে অ্যাবসেন্স আছে, তাই আমাদের উত্তরটা হয়ে যাবে অপশন এ। কোশ্চেন বলছে দা প্লে সি স্টুপস টু কনকোয়ার ওয়াজ রিটেন ইন। এই যে প্লে সি স্টুপস টু কনকোয়ার এটা কবে লেখা হয়েছিল? আমাদের ড্রামার ক্ষেত্রে যেমন পারফরমেন্স কবে করা হয়েছিল সেটা ইম্পর্টেন্ট, তার সাথে সাথে কিন্তু সেটা কবে লেখা হয়েছিল সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখে নিই অপশনগুলো কি আছে এবং এটা মনে রাখার চেষ্টা করব। প্রথমে আছে দেখো 1771, 1772, 1773, 1770। তাহলে এইটার উত্তর হবে 1771। আমাদের অলিভার গোল্ডস্মিথ 1771-এ কিন্তু সি স্টুপস টু কনকোয়ারটা লিখেছিলেন। পরের কোশ্চেন দেখো, টু হোম ডিড অলিভার গোল্ডস্মিথ ইনিশিয়ালি অফার হিজ কমেডি সি স্টুপস টু কনকোয়ার ফর ইটস ফার্স্ট স্টেজ প্রোডাকশন? অলিভার গোল্ডস্মিথ প্রথমে তার যে কমেডি সি স্টুপস টু কনকোয়ার এটা প্রথমে স্টেজ করার জন্য কাকে বলেছিলেন বা কাকে অফার করেছিলেন? সেই ক্ষেত্রে দেখো অপশনগুলো কি কি আছে আমরা প্রথমে দেখে নেব। ডেভিড গ্যারিক একজন থিয়েটার ম্যানেজার, আমরা জানি, তাকে অফার করা হয়েছিল, নাকি জর্জ কোলম্যানকে অফার করা হয়েছিল, নাকি স্যামুয়েল জনসন, আর অপশন ডি এ আছে দেখো স্যামুয়েল ফুট। এই চারজনের মধ্যে এই ডেভিড গ্যারিক এবং জর্জ কোলম্যান এই দুজন কিন্তু এই স্টেজ করার জন্য খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে এই যে ডেভিড গ্যারিক ইনি ছিলেন আমাদের
অলিভার গোল্ডস্মিথের একজন ভালো বন্ধু এবং প্রথমে ড্রুরি লেন যে থিয়েটার সেখানে পারফর্ম করার জন্য কিন্তু অলিভার গোল্ডস্মিথ ডেভিড কপারফিল্ডকে বলেছিলেন, কিন্তু ডেভিড গ্যারিককে বলেছিলেন, কিন্তু ডেভিড গ্যারিক সেটা রিজেক্ট করে দেয়। তিনি কিন্তু পারফর্ম করতে চেয়েছিলেন না। পরবর্তীকালে অন্য কাউকে দিয়ে এটাকে স্টেজ করানো হয়। তো সেই ক্ষেত্রে প্রথমে তিনি যাকে অফার করেছিলেন সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। সেই ক্ষেত্রে এটার উত্তর হবে এ, অপশন এ, ডেভিড গ্যারিক। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, when was Oliver Goldsmith play She Stoops to Conquer first stage? তাহলে আমরা প্রথমে দেখলাম যে কাকে প্রথমে এটা স্টেজ করার জন্য বলা হয়েছিল। এবারের কোশ্চেন বলছে যে অলিভার গোল্ডস্মিথের এটা যে ড্রামা She Stoops to Conquer সেটা প্রথম কবে স্টেজ করা হয় বা পারফরমেন্স কবে হয়েছিল প্রথম। সেই ক্ষেত্রে দেখো অপশনগুলো আছে, ফেব্রুয়ারি 15, 1773। আচ্ছা, এখানে দেখো চারটেতেই কিন্তু 1773 উত্তর দিয়ে দিয়েছে, মানে সালটা কিন্তু একই আছে। আমাদেরকে শুধু যে তারিখ সেটা ঠিক করতে হবে। ফেব্রুয়ারির 15, মার্চ 15, অগস্ট 15 অ্যান্ড সেপ্টেম্বর 15, এই চারটে অপশন আছে। আচ্ছা, যারা এই যে এই শুধুমাত্র সালটা মনে রাখো, এই মাসের যে তারিখ বা কোন মাস সেটা মনে রাখো না, তারা একটু সতর্ক হয়ে যাও, কারণ মাস বা এবং কোন মাসের কোন তারিখে হচ্ছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমাদের এটা সঠিক উত্তর হয়ে যাবে মার্চ 15, 1773, মার্চ 15। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, তারপরের কোশ্চেন আমরা চলে যাব। দেখো, at which theater was Oliver Goldsmith's play She Stoops to Conquer first performed? অলিভার গোল্ডস্মিথের যে ড্রামা She Stoops to Conquer, এই ড্রামাটা প্রথম কোথায়, মানে কোন থিয়েটারে পারফর্ম করা হয়েছিল সেইটা জিজ্ঞাসা করছে। তাহলে সেই ক্ষেত্রে অপশনগুলো দিয়েছে দেখো, অ্যাট ড্রুরি লেন থিয়েটার, অ্যাট কভেন্ট গার্ডেন থিয়েটার, অ্যাট হে মার্কেট থিয়েটার, অ্যাট দ্য ন্যাশনাল থিয়েটার। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা জানি যে প্রথমে ডেভিড গ্যারিক সেই থিয়েটার ম্যানেজার, যিনি হচ্ছে ড্রুরি লেন থিয়েটারের ম্যানেজার ছিলেন, তাকে মানে অফার করা হয়েছিল কিন্তু তিনি রিজেক্ট করে দেন। পরবর্তীকালে কোলম্যানকে অফার করা হয় এবং তিনি 1773-তে কভেন্ট গার্ডেন থিয়েটারে কিন্তু এই যে ড্রামা এটাকে স্টেজ করান। তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাট কভেন্ট গার্ডেন থিয়েটার। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, বলছে on whose strong persuasion was George Coleman ultimately compelled to stage Oliver Goldsmith's She Stoops to Conquer? বলছে যে অলিভার গোল্ডস্মিথের যে She Stoops to Conquer এই ড্রামাটা মানে পারফর্ম করতে বা স্টেজ করতে একদম জোর করা হয়েছিল কোলম্যানকে। এবং কে সেই জোরটা করেছিল, কে পারসুয়েট করেছিল তাকে, যাতে করে এই She Stoops to Conquer এই ড্রামাটা পারফর্ম করানো হয়। সেই ক্ষেত্রে কোন অপশনটা হবে আমরা দেখে নেব। প্রথমে অপশনগুলো দেখব। দেখো, বলছে ফার্স্ট অপশন আছে অলিভার গোল্ডস্মিথ হিমসেলফ। অলিভার গোল্ডস্মিথ হিমসেলফ নিজেই তিনি এটা জোর করেছিলেন এবং তার জন্য জর্জ কোলম্যান পারফর্ম করিয়েছিলেন। ডেভিড গ্যারিক কোলম্যানকে বলেছিলেন এবং জোর করেছিলেন বলে পারফর্ম করানো হয়েছিল। ডক্টর স্যামুয়েল জনসন জোর করে এবং অনেক চাপ দিয়েছিল বলে পারফর্ম করানো হয়েছিল এই ড্রামাটা। ডক্টর স্যামুয়েল জনসন একজন ভীষণই ভালো ফ্রেন্ড ছিল ডক্টর অলিভার গোল্ডস্মিথের, সেটা যারা ব্যাকগ্রাউন্ড পড়ে তারা সবাই জানো। তো তিনি বলেছিলেন বলা হচ্ছে। আর আরো একটা অপশন হচ্ছে রিচার্ড শেরিডান। তাহলে এই চারটে অপশনের মধ্যে যারা ব্যাকগ্রাউন্ড পড়েছো তারা জানো যে স্যামুয়েল জনসন কিন্তু জর্জ কোলম্যানকে ভীষণ ভাবে মানে চাপের সৃষ্টি করেছিল যাতে করে এটা পারফর্ম করানো হয়। জর্জ কোলম্যান মনে করছিলেন যে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি সেইভাবে
সাকসেস লাভ করতে পারবে না, কারণ সেই সময় সেন্টিমেন্টাল কমেডি স্টেজগুলোকে ডমিনেট করছিল। তো সেই কারণে তিনি কিন্তু একদমই চাইছিলেন না, কিন্তু আমাদের এই স্যামুয়েল জনসন কিন্তু ভীষণভাবে তাকে জোর করেন এবং পরবর্তীকালে 1773-তে কিন্তু করানো হয়। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ডক্টর স্যামুয়েল জনসন। তারপরের কোশ্চেন দেখো, বলা হচ্ছে যে দ্য সাব প্লট অফ শি স্টুপস টু কনকোয়ার প্রাইমারিলি রিভলভস অ্যারাউন্ড হুইচ ক্যারেক্টার্স। বলছে যে এই যে শি স্টুপস টু কনকোয়ার, এটাতে আমাদের প্লট আছে এবং তার সাথে পাশাপাশি সাব প্লট আছে, এবং দুটো এমন ভাবে কানেক্টেড যে একটা আর একটার জন্য পরিপূরক। তো সেই ক্ষেত্রে যে সাব প্লট আছে, সেই সাব প্লটের যে ক্যারেক্টার, যাদেরকে মানে নিয়ে, যাদের স্টোরি নিয়ে এটা ঘুরছে, তারা প্রমিনেন্ট যে ক্যারেক্টার, তারা কে কে, এটাই হচ্ছে প্রশ্ন। সেই ক্ষেত্রে কি দেখো অপশনগুলো আছে, মিস্টার হার্ডকাসল অ্যান্ড চার্লস মার্লো, জর্জ হ্যাস্টিংস অ্যান্ড কনস্ট্যান্ট নেভিল, টনি লাম্পকিন অ্যান্ড জর্জ হ্যাস্টিংস, টনি লাম্পকিন অ্যান্ড মিসেস হার্ডকাসল। তো এখানে চারটে যে অপশন আছে সবগুলোই দেখো মনে হবে যেন সবটাই হবে, কারণ যে আমরা দেখবো যে মেন প্লটের পাশাপাশি যে স্টোরিটা চলছে সেখানে বিভিন্ন জন যে একটা আলাদা আলাদা করে গল্প পাওয়া যেতে পারে, কিন্তু আমরা ভালোভাবে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সাব প্লটেও কিন্তু একটা হিরো হিরোইন আছে, সেটা হচ্ছে নেভিল অ্যান্ড হ্যাস্টিং। তো নেভিল এবং হ্যাস্টিং কে নিয়েই কিন্তু সাব প্লটটা তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার, ঠিক আছে। আচ্ছা, তারপরের কোশ্চেন দেখো, ডিউরিং হার সেকেন্ড অ্যাক্ট অফ স্টুপিং হাউ ডাজ কেট হার্ডকাসল ডিসগাইজ হারসেলফ টু ইন্টারঅ্যাক্ট উইথ চার্লস মার্লো। কি আমরা যখন গল্পটা পড়বো তখন দেখতে পাবো যে কেট হার্ডকাসল তিনি মার্লোকে উইন করার জন্য বা কনকোয়ার করার জন্য স্টুপিং করছেন, এবং সেই ক্ষেত্রে স্টুপিং করার ক্ষেত্রে তিনি প্রথমে একবার স্টুপিং করেছিলেন এবং পরবর্তীতে আবারও স্টুপিং করছেন। তো প্রথম স্টুপিং এর কথা কিভাবে করেছিলেন সেটা কিন্তু আমাদের এখানে চাওয়া হয়নি, আমাদের এখানে দ্বিতীয় স্টুপিং কিভাবে করছেন কেট, বা কি ছদ্মবেশে মাল্লোর সামনে নিজেকে প্রেজেন্ট করছে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে অপশনগুলো কি আছে দেখো, এ অ্যাজ এ বারমেড, একজন বারমেড হিসাবে, অ্যাজ এ বি অ্যাজ এ পোর রিলেশন, একজন দরিদ্র অ্যাজ এ পোর রিলেশন, একজন দরিদ্র আত্মীয় হিসাবে, অ্যাজ এ ফ্যাশনেবল লেডি, সি অ্যাজ এ ফ্যাশনেবল লেডি, একজন খুব ফ্যাশনেবল লেডি হিসাবে, ডি অ্যাজ ওয়েট্রেস, একজন ওয়েট্রেস হিসাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা জানি যে প্রথমে যে মিস হার্ডকাসল স্টুপিং করেছিলেন অ্যাজ এ বারমেড, তাহলে প্রথম যে অপশনটা আছে এটা হবে না। দ্বিতীয় অপশন আছে দেখো অ্যাজ এ পোর রিলেশন, মিস হার্ডকাসল কিন্তু দ্বিতীয়বার অ্যাজ এ পোর রিলেশন নিজেকে প্রেজেন্ট করেছিলেন। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরেরটা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং মিস্টেকস ইজ নট কমিটেড বাই চার্লস মার্লো। এই যে নিচে বিভিন্ন মিস্টেকস এর কথা বলা হয়েছে, এই মিস্টেক গুলোর মধ্যে কোন মিস্টেকটা চার্লস মার্লো করেনি। সেই ক্ষেত্রে অপশন কি কি আছে দেখো, ফার্স্ট এ মিস্টেকিং মিস্টার হার্ডকাসলস হাউস ফর অ্যান ইন, মিস্টার হার্ডকাসলের যে বাড়ি সেটাকে একটা ইন ভেবে নিয়েছিলেন, ইন ভেবে মিস্টেক করেছিলেন। বি ট্রিটিং মিস্টার হার্ডকাসল লাইক অ্যান ইন কিপার, একটা ইনের মালিক হিসাবে মিস্টার হার্ডকাসলকে ব্যবহার করছিলেন। সি মিস্টেকিং কেট হার্ডকাসল ফর এ বারমেড, কেট হার্ডকাসলকে একজন বারমেড মনে করেছিলেন। ডি মিস্টেকিং টনি লাম্পকিন ফর দ্য ল্যান্ডলর্ড সন, এই যে বাড়ির মালিক তার ছেলে ভেবেছিল টনি লাম্পকিনকে। তাহলে এই ক্ষেত্রে দেখো সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, তিনি উপরের প্রত্যেকটা মিস্টেকই কিন্তু করেছিলেন, অপশন ডি এর মিস্টেকটা কিন্তু করেননি।
অপশন ডি এর মিস্টেক কিন্তু করেননি, তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে বলছে দেখো which of the following themes is not explored in Oliver Goldsmith's She Stoops to Conquer? এই যে নিচে বিভিন্ন থিম গুলো দেওয়া হয়েছে, এর মধ্যে কোন থিমটা অলিভার গোল্ডস্মিথ তার যে She Stoops to Conquer এই ড্রামাতে অ্যাপ্লাই করেননি বা এক্সপ্লোর করেননি? তাহলে কোনটা আছে দেখে নেব, অপশন গুলো আগে দেখে নি। অপশন এ অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি, অপশন বি social class and mistaken identity, C hypocrisy in religious institutions, option D courtship and romantic deception। অপশন এ বলছে যে একটা দেখা যাচ্ছে কিন্তু রিয়ালিটি আলাদা, এই যে কন্ট্রাস্ট, এই যে থিম, এটা তিনি প্রয়োগ করেছেন না করেননি, সেটা বলছে আমাদেরকে করেনি, সেটা বের করতে হবে। তাহলে অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি আছে কিনা সেটা আগে আমরা দেখবো। অবশ্যই আছে, অ্যাপিয়ারেন্স একটা দেখা যাচ্ছে আর একটা রিয়ালিটিতে হচ্ছে। যেমন যে হার্ড ক্যাসেলের যে বাড়ি, সেটাকে দেখে মনে হচ্ছে ইন, কিন্তু রিয়ালিটিতে ওটা নিজের একটা বাড়ি, প্রাইভেট একটা হাউস বলতে পারো। তারপরে কেট হার্ড ক্যাসেলকে মনে করছে সার্ভেন্ট, একজন বারমেড মনে করা হচ্ছে, কিন্তু তিনি না, আসলে একটা অ্যারিস্টোক্রেটিক ওম্যান। তারপরে এইরকম বিভিন্ন অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটির যে থিম সেটা আমরা দেখতে পাবো। তারপরে সোশ্যাল ক্লাসের বিষয়টাও কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। মিস্টেকেন আইডেন্টিটির ব্যাপারটাও আমরা দেখতে পাবো। মিস্টেকেন আইডেন্টিটি করা হয়েছে কারণ এই যে বললাম কেট হার্ডক্যাসল, তাকে ভাবা হয়েছিল যে একজন বারমেড, তার বাবাকে ভাবা হয়েছিল একটা ইনকিপার। এরকম মিস্টেকেন আইডেন্টিটির যে থিম সেটাও আমরা দেখতে পাবো। আবার বলছে দেখো হিপোক্রিসি ইন রিলিজিয়াস ইনস্টিটিউশনস, রিলিজিয়াস যে সমস্ত ইনস্টিটিউশনস গুলো আছে সেখানে হিপোক্রিসি যে হয় সে বিষয়টা, তো এই বিষয়টা কিন্তু আমরা এই যে ড্রামা এর মধ্যে সেইভাবে পাবো না, এই ড্রামার মধ্যে পাবো না। তো সেই ক্ষেত্রে অপশন ডি পাবো কিনা দেখো। কোর্টশিপ, যে মারলো আমাদের হিরো, তিনি তো নায়িকাকে কোর্ট করতে আসছেন না ভিলেজে, তো সেই ক্ষেত্রে কোর্টশিপ তো অবশ্যই আছে। রোমান্টিক ডিসেপশন এটাও আছে, তাও সেই ক্ষেত্রে অপশন ডি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরেরটা দেখো which of the following statements best describes the treatment of the classical unities of time, place and action in the Stoops to Conquer, in She Stoops to Conquer? বলছে এই যে নিচের যে স্টেটমেন্ট গুলো আছে, এই স্টেটমেন্ট গুলোর মধ্যে ক্লাসিক্যাল যে ইউনিটিজ অফ টাইম, প্লেস, অ্যাকশন, সেইটার যে ট্রিটমেন্ট করা হয়েছে She Stoops to Conquer এ, সেই ক্ষেত্রে কোনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদেরকে দেখতে হবে। সেই ক্ষেত্রে কি কি অপশন গুলো আছে দেখো। এ দ্য প্লে ফলোড দ্য ইউনিটিজ অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন, টাইম, প্লেস এবং অ্যাকশন এই তিনটে যে ইউনিটি সেটা ফলো করা হয়েছে। দ্য প্লে ডিড নট ফলো দ্য ইউনিটিজ অফ টাইম, প্লেস অ্যান্ড অ্যাকশন, টাইম, প্লেস এবং অ্যাকশনের যে ইউনিটি সেটা ফলো করা হয়নি। দ্য প্লে ফলোড অনলি দ্য ইউনিটিজ অফ অ্যাকশন, শুধুমাত্র ইউনিটিজ অফ অ্যাকশন ফলো করা হয়েছে। অপশন ডি দ্য প্লে ফলোড দ্য ইউনিটিজ অফ প্লেস, শুধুমাত্র ইউনিটিজ অফ প্লেসটাই ফলো করা হয়েছে। আমরা জানি She Stoops to Conquer এ অ্যাকশন, ইউনিটিজ অফ টাইম, প্লেস এবং অ্যাকশন তিনটেই কিন্তু মোটামুটি ভাবে ফলো করা হয়েছে। সেই ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের কোশ্চেন দেখো which of the following names is not mentioned in Oliver Goldsmith's She Stoops to Conquer? অলিভার গোল্ডস্মিথের যে প্লে She Stoops to Conquer, এই প্লেতে কোন নামটা মেনশন নেই? অপশন কি আছে দেখে নেব। এ ডিগরি, বি পিম্পল, সি ডার্সি, ডি কনস্ট্যান্স। তাহলে এইগুলোর মধ্যে আমরা জানি ডার্সি বাদে প্রত্যেকটা নামেরই কিন্তু মেনশন আছে, সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সি। আমাদেরকে এখানে ভুললে চলবে না, যখন কোনো কোশ্চেন করা হচ্ছে সেখানে
কোনটা আছে আর কোনটা নেই, এই যে নেগেটিভ আর পজিটিভ, এটার মধ্যে কিন্তু ভীষণ কনফিউশন চলে আসে। মানে কোশ্চেনে আমরা ভাবি যে পজিটিভ কিছু চেয়েছে, তো যেটা প্রমিনেন্ট সেটা হয়তো অপশনে দেওয়া থাকে আর আমরা ওটাই উত্তর করে চলে আসি, সেই ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যায়। তো সেইটা আমাদেরকে কিন্তু প্রথমে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে যে কোশ্চেনে কি চাইছে, তারপরে অপশনগুলো অ্যানালাইজ করে উত্তর করার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আচ্ছা, তারপরে দেখো তারপরে যে কোশ্চেন সেখানে কি বলা হচ্ছে, Act 5 of C Stoops, Act 5 of C Stoops to Conquer contains how many scenes? Act 5 এ কটা সিন আছে? একদম একটা সিম্পল কোশ্চেন আছে, দেখো বলছে ফার্স্ট A 2 B 3 C 4 আর D 5। Act 5 এ টোটাল 3টে সিন আছে। আচ্ছা, তারপরে দেখো 16 নম্বরে বলছে টু হোম ডিড অলিভার গোল্ডস্মিথ ডেডিকেট হিজ প্লে সি স্টুপস টু কনকুয়ার। সি স্টুপস টু কনকুয়ার এই প্লেটা কিন্তু অলিভার গোল্ডস্মিথ কোনো একটা পার্সনকে ডেডিকেট করেছে, তো সেই ডেডিকেটেড পার্সনটা কে, সেটাই হচ্ছে এখানে কোশ্চেন। তাহলে এর ক্ষেত্রে অপশনগুলো কি আছে দেখো, আমরা প্রথমে দেখে নেব। অপশন এ ডক্টর স্যামুয়েল জনসন, ডক্টর বি অপশন বি ডেভিড গ্যারিক, অপশন সি চার্লস হল্যান্ড, অপশন ডি জশুয়া রেনল্ডস। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে এই সি স্টুপস টু কনকুয়ার এই ড্রামাটা মানে স্টেজ করতে স্যামুয়েল জনসন ভীষণ পরিমাণে হেল্প করেছিলেন, এবং এই ড্রামাটা স্যামুয়েল জনসনকেই কিন্তু অলিভার গোল্ডস্মিথ ডেডিকেট করেছিলেন। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের কোশ্চেন দেখো, হু রোট দ্য প্রলগ টু অলিভার গোল্ডস্মিথ সি স্টুপস টু কনকুয়ার। অলিভার গোল্ডস্মিথের যে ড্রামা সি স্টুপস টু কনকুয়ার এটার যে প্রলগ সেটা কে লিখেছেন? এখানে অপশনগুলো কি আছে প্রথমে দেখে নিই। এ অলিভার গোল্ডস্মিথ হিমসেলফ, তার অলিভার গোল্ডস্মিথ নিজেই লিখেছেন। ডেভিড গ্যারিক লিখেছেন। ডক্টর স্যামুয়েল জনসন লিখেছেন। ডি জর্জ কোলম্যান লিখেছেন। তাহলে আমরা এখানে একটা ইনফরমেশন তোমাদের জানা উচিত যে ডেভিড গ্যারিককে যদিও এই যে ড্রামা এটা পারফর্ম করার জন্য স্টেজ করার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি কিন্তু তার যে ড্রুরি লেন থিয়েটার সেখানে এটা স্টেজ করাননি, কিন্তু তিনি নিজে কিন্তু এই যে ড্রামা সি স্টুপস টু কনকুয়ার এটার যে ড্রামার যে প্রলগ সেটা তিনি কিন্তু নিজেই লিখেছিলেন। তো এই ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখতে হবে। তো অপশন বি হয়ে যাবে এখানে সঠিক আনসার, ঠিক আছে। আচ্ছা, তারপরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিটেন বাই অলিভার গোল্ডস্মিথ। এই যে নিচে যে অপশন গুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা অলিভার গোল্ডস্মিথ লেখেননি? The citizen of the world, option A, option B, the traveler, option C, the vicar of Wakefield, option D, tales of the silent river। তো এইখানে দেখো গোল্ডস্মিথের যে লাইফ সম্পর্কে পড়েছো তারা সবাই জানো। সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড এটা অলিভার গোল্ডস্মিথের লেখা কালেকশন অফ এসেজ, ঠিক আছে। তাহলে এই সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু অলিভার গোল্ডস্মিথ নিজেই লিখেছেন। দ্য ট্রাভেলার এটা একটা লং ন্যারেটিভ পোয়েম, তাহলে ট্রাভেলারটাও কিন্তু আমাদের অলিভার গোল্ডস্মিথ লিখেছেন। অপশন সি, দ্য ভাইকার অফ দ্য ওয়েকফিল্ড, আমরা কোশ্চেনের প্রথম দিকেই কিন্তু এটা আলোচনা করেছি যে ভাইকার অফ দ্য ওয়েকফিল্ড একটা নভেল, এটাও কিন্তু অলিভার গোল্ডস্মিথ লিখেছেন। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, মানে অপশন ডি এর এটা কিন্তু তিনি লেখেননি। Who delivered the prologue of She Stoops to Conquer at its first performance in 1773?
1773 সালে যখন প্রথম সিস্টুপস টু কনকুয়ার পারফর্ম করা হয়েছিল, তখন প্রলগ যেটা সেটা কে ডেলিভার্ড করেছিল? সেই ক্ষেত্রে অপশনগুলো কি আছে দেখো। ফার্স্ট এ গ্যারিক, বি জনসন, সি উডওয়ার্ড, ডি হল্যান্ড। এই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে উডওয়ার্ড। ক্যারেক্টার হিসাবে প্রথমেই যখন আমরা প্রলগ পড়ে, উডওয়ার্ড ব্ল্যাক ড্রেস পরে তার হাতে রুমাল, যেটা সে চোখ মুছতে মুছতে প্রবেশ করছে, এবং এই পুরো যে স্পিচ সেটা কিন্তু সে বলছে। সেই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। লাস্ট কোশ্চেন, কিন্তু এটা লাস্ট কোশ্চেন মানে যেটা ইম্পর্টেন্ট না এমন না, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। Oliver Goldsmith was an important member of Oliver Goldsmith কোথাকার ইম্পর্টেন্ট মেম্বার ছিলেন? জনসনস ক্লাব, দ্য নাইন ফ্রেন্ডস ক্লাব, দ্য ব্লুমসবেরি ক্লাব, দ্য লিটারেচার ক্লাব। আমরা জানি অলিভার গোল্ডস্মিথ ডক্টর জনসনের সাথে ভীষণভাবে ফ্রেন্ডশিপ ছিল, এবং ডক্টর জনসনের একটা ক্লাব ছিল, নন মেম্বারের একটা ক্লাব ছিল, এবং এই ক্লাবেরই একজন সদস্য ছিলেন অলিভার গোল্ডস্মিথ। তো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, জনসনস ক্লাব। ঠিক আছে, তো এই ছিল 20টা কোশ্চেন। আশা করি তোমাদের কোশ্চেনগুলো তোমরা প্রায় সবই পেরেছো। যদি না পেরে থাকো তাহলে তোমাদের যে প্রিপারেশন সেটার ঘাটতি আছে, আরো ভালো করে পড়ো, এবং পরবর্তী যে এমসিকিউ সিরিজ নিয়ে আসবো ততদিন পর্যন্ত তোমরা পড়তে থাকো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং তোমরা প্র্যাকটিস করতে থাকো। বেস্ট উইশেস।